গত ৯ মাসে দেশে অগ্নিকাণ্ডে ১,৫০০-এর বেশি মানুষের মৃত্যু, অসচেতনতা এবং অনিয়মের কারণে কমছে না আগুনের ঘটনা। উন্নত চিকিৎসা পেতে বিভিন্ন জেলার ডেঙ্গু আক্রান্তরা আসছেন ঢাকায়। মোট রোগীর ২,৫০০-এর বেশি রাজধানীর বাইরে। দোকান মার্কেট থেকে ৫ বছরে ২,৫০০ ভরি স্বর্ণ ডাকাতি করেছে সোহরাব গ্যাং। ১৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। পরিমণি মৌ পিয়াসা সহ ৭ নায়িকা মডেলের বিরুদ্ধে ১৩ মামলায় চার্জশিট, মাত্র একটির ১২ মামলা তদন্ত এখনো চলছে। মিয়ানমারের চীন রাজ্যের সেনা ও ভারী অস্ত্র মোতায়েনে জাতিসংঘের উদ্বেগ, হত্যা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। বিশ্ব অগ্নি প্রতিরোধ দিবস আজ। অসচেতনতা এবং অনিয়মের কারণে কমছে না অগ্নিকাণ্ডের ঘটনা। চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে ১,৫০০-এরও বেশি মানুষ মারা গেছেন অগ্নিকাণ্ডের ঘটনায়। রাজধানী সহ সারা দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ভয়াবহ আগুনে প্রাণহানির পাশাপাশি লক্ষ কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৭,০০০-এর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মারা গেছে ১,৬৫৫ জন। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ কোটি ৯৬ লাখ টাকা। সবশেষ ২৭ জুন মগবাজার ওয়্যারলেসে গ্যাস থেকে বিস্ফোরণ ঘটনায় মারা গেছেন ১২ জন। এছাড়া গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ অবস্থায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাজারে নিয়ে এসেছে আগুন প্রতিরোধী জিপসাম বোর্ড, ফায়ার ডোর এবং কেবলস। ফায়ার আপনার প্রোটেকশনের জন্য কেবলগুলো কি ফায়ার রিটার্ডেন্ট কিনা, কেবলের কোয়ালিটি সেসব দেখা উচিত। আমরা আপনার রিসেন্টলি একটা কেবল ফ্যাক্টরি করেছি, পাটেক্স কেবল ফ্যাক্টরি। এটা আপনার যে কেবলগুলি তৈরি করে থাকে বিশ্বমানের কেবল তৈরি করে। তারপরে ফায়ার ডোর আমরা করি। বিএনবিসি কোডের ভিতরে ফায়ারের ইকুইপমেন্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে কোনো বিন্দু মাত্র কোনো বড় ধরনের কোনো এখানে শর্ত আরোপ করে নেই। ন্যূনতম ভাবে এই ধরনের বিল্ডিংগুলোতে ওনারা অনুমতি দিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, আগুন প্রতিরোধে বাসাবাড়ি, হাসপাতাল, শিল্প কারখানা সহ সর্বস্তরে অগ্নি প্রতিরোধ সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করতে হবে। ফায়ারগুলা বা এই ধরনের দুর্ঘটনা যদি আপনার উৎসেই যদি আপনি বন্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু আর বড় হতে পারে না এবং বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে না। এবং এই সমস্ত যে সমস্ত ছোটোখাটো সরঞ্জামাদি আছে, এই ছোটোখাটো সরঞ্জামাদি দিয়ে কিন্তু এই আগুন বা এই জাতীয় দুর্ঘটনা কিন্তু উৎসে নির্বাপন করা সম্ভব। অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ৯ অক্টোবর বিভিন্ন দেশে বিশ্ব অগ্নি প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা না পেয়ে অনেক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে রাজধানী হাসপাতালগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট ১৯,৫০০ ডেঙ্গু আক্রান্তের মধ্যে ২,৫০০-এর বেশি রাজধানীর বাইরের রোগী। এবার ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্ত ১,২৩৮ জন, সবচেয়ে বেশি গাজীপুরে ৮২০ জন, এরপরই মাদারীপুর, মানিকগঞ্জ ও শরীয়তপুর। রাজধানীর হাসপাতালগুলোতে মোট রোগীর প্রায় ৫% ঢাকার বাইরের। প্লাটিলেট দেয়া সহ উন্নত চিকিৎসার জন্য রোগীরা রাজধানীমুখী। ওষুধ খাওয়াছি ক্লিনিকে ওষুধ খাওয়ানোর পরে আপনারা ভালো হয় না। আমার পাশে আবার একটা আছে, মেডিকেল আছে। ওই মেডিকেলে নেওয়ার পরে টেস্ট করছে, কয়েক এখন হয়েছে, ডেঙ্গু হয়েছে, ঢাকা নিয়ে যাওয়া। এখন কারণ আমাদের গ্রাম অঞ্চলে এই ধরনের রক্ত দেওয়ার মতো কোনো পরিস্থিতি ওই মফস্বল হাসপাতালে নেই। তো ডাক্তাররা বললো যে আপনারা ঢাকাতে নিয়ে আসেন। শুক্রবারের দিন চিকিৎসা নিলাম, সোমবারের দিন আবার একটা পরীক্ষা দিল। ওই পরীক্ষায় ডাক্তারে বলতেছে এখন তাড়াতাড়ি এই হাসপাতালেই করলো, ট্রান্সফার করলো। বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে ঢাকার পরে অবস্থান চট্টগ্রাম, আক্রান্ত ৩৯০ জন। এরপর বরিশাল ৩০৬ জন,
চিকিৎসকরা বলছেন ডেঙ্গু পজিটিভ আসলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা আসতেছে তারা তো কমপ্লিকেশন হলেই আসতেছে, সাধারণত ডেঙ্গু পজিটিভ হলেই ঢাকা চলে আসতেছে বিষয়টা এমন না। ডেঙ্গু পজিটিভ হওয়ার পর দেখা যাচ্ছে যাদের অ্যাসাইটিস, ইনফিউশন অথবা কোনো ব্লিডিং এরকম কমপ্লিকেশন হইলে তখন তারা ঢাকায় চলে আসতেছে, এখন সংখ্যাটা কিন্তু বেশি। কীটতত্ত্ববিদদের মতে সারা দেশে সমন্বিতভাবে এডিস বিরোধী অভিযান না করা গেলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩০ সদস্যের দুর্ধর্ষ ডাকাত দল গড়ে তোলেন সোহরাব হাওলাদার। সড়কে ও নদীপথে অসংখ্য ডাকাতির মামলায় এই দলের ১৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। অভিযোগ আছে ৫ বছরে অন্তত ২৫০০ ভরি স্বর্ণ ডাকাতি করেছে তারা। ঢাকার আশপাশে এরকম অন্তত ৪টি ডাকাত দল সক্রিয় রয়েছে বলে জানায় সিআইডি। রাজধানীর রাপা প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতি করে সোহরাব হাওলাদারের দল। ডাকাতির দুদিন আগে জুয়েলারিটিতে ঘুরে যান সোহরাব। অলংকার কেনার অজুহাতে স্বর্ণ ও টাকার সিন্দুকের খোঁজ নেন। প্রায় ৭ ঘন্টা বাথরুমে লুকিয়ে থেকে রাতের বেলায় ডাকাতি করে তারা। এই দলটি আশুলিয়ায় একসাথে ১৯টি দোকানে ডাকাতির সময় বেছে নেয় রাত ৩টা। মাওয়া হয়ে ট্রলারে করে যায় আশুলিয়া। পালানোর জন্য ব্যবহার করে নিজস্ব স্পিডবোট। সিআইডি জানায় নৌপথে যানজট ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি নেই, তাই এই পথকে বেছে নেয় ডাকাতরা। কি পরিমাণ আছে এটা জানার জন্য তারা লোক পাঠাইছিল এবং তারা জিজ্ঞেস করেছিল যে আমাদের একটা বিয়ে আছে, আমাদের ৫০-৬০ ভরি লাগবে, এই পারবেন তো? ওরা বলছে হ্যাঁ এটা সম্ভব। এটা মানুষ জানতে চায় আর কি, যে ওরা ওইভাবে অন্য লোকের মাধ্যমে জানে। এবং রাপা প্লাজায় তো তারা দিনেই কিন্তু ঢুকে বাথরুমে লুকিয়েছিল ২ জন। সিআইডি তথ্য দিয়েছে তাদের ধরতে অভিযান শুরু হলেই আত্মগোপনে চলে যায় সুন্দরবন এলাকায়। অস্ত্র জমা রাখত নিজস্ব ব্যবস্থাপনায়, প্রয়োজন হলে পালিয়ে যেত দেশের বাইরে। এরকম রিং হয়তো আরও থাকতে পারে, ২-৪টা আরও হয়তো আছে বিভিন্ন দিকে ছড়াই ছিটিয়ে। যখনই কোনো অপারেশন চলে, ম্যাসিভ অপারেশন শুরু হয়, তখন ওরা গা টাকা দিয়ে দূরে চলে যায়। এরা ইন্ডিয়ায় হাইড আউটে যায়, অনেক সময় ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়াতে আবার ভালো চেনা জানা আছে। কোনো সদস্য জেলে গেলে তার পরিবারের খরচ চালাতো ডাকাত সর্দার সোহরাব হাওলাদার। ডাকাতি করেই ঢাকার আশেপাশে কয়েকশো বিঘা জমির মালিক হয়েছে সে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা মৌ ও হেলেনা জাহাঙ্গীর সহ ৭ জনের ১৩ মামলার মধ্যে অভিযোগপত্র দেয়া হয়েছে মাত্র একটিতে। এখনও তদন্তাধীন ১২ মামলা। সিআইডি বলছে সব মামলার তদন্ত শেষ পর্যায়ে। এখন কিছু ফরেনসিক প্রতিবেদন হাতে পেলেই দেয়া হবে চার্জশিট। ৪ আগস্ট রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব। পরদিন বনানী থানার মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয় পরিমণি ও সহযোগী দীপুকে। সেদিনই কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায়ও অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। তার বিরুদ্ধেও হয় মাদক ও পর্নোগ্রাফির মামলা। ৩ দিন আগে কথিত মডেল পিয়াসা ও মৌকে বাসা থেকে আটক করে ডিবি। হয় পৃথক ৪ মামলা। তাদের সহযোগী মিশু ও জিসানকেও আটক করে র্যাব। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় ২৯ জুলাই অভিযান চালিয়ে মাদক ও বন্যপ্রাণীর চামড়া সহ তাকে আটক করে র্যাব। এসব ঘটনায় ১৩ মামলা শুরুতে ডিবি তদন্ত করলেও পরে দায়িত্ব পায় সিআইডি। এর মধ্যে ২ মাসেই পরিমণির মামলা তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি। অভিযোগপত্রে বলা হয়েছে বাসা থেকে উদ্ধার ১৯ বোতল মদ পরিমণি ঢাকার বিভিন্ন ওয়্যারহাউস থেকে কিনেছেন দীপু ও কবিরের সহায়তায়। এ কাজে ব্যবহার করা হয়েছে পরিমণির হেরিয়ার গাড়ি। অন্য মামলাগুলো আমরা কিছু টেকনিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আমাদের কিছু ফরেনসিক্স বাকি আছে, এগুলো পেলেও এই মামলাগুলো আমরা শেষ করে দেব খুব দ্রুতই। এদিকে পিয়াসা, মৌ, হেলেনা ও রাজ সহ ৬ জনের ১২ মামলা এখনও তদন্তাধীন। সিআইডি জানিয়েছে কিছু রিপোর্টের অপেক্ষায় তারা। সেসব হাতে পেলেই জমা দেয়া হবে চার্জশিট। এই মামলাগুলোর মধ্যে একটি আমরা পরিমণির যে মামলা, সেই মামলার আমরা পুলিশ রিপোর্ট সেটা আমরা আদালতে দিয়েছি এবং এখন এটি আদালতের বিবেচ্য বিষয়। আদালতে পরবর্তী সিদ্ধান্ত নেবে। যেসব অভিযোগ আমাদের ছিল সেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, আমরা আদালতকে জানিয়েছি। এছাড়াও পরিমণির কাছ থেকে জব্দ ১৬টি আলামত আদালতের নির্দেশে তাকে ফেরত দিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গণভবনে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের সভা। এতে সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা এই বৈঠকে রংপুর ও রাজশাহী বাদে বাকি 6টি সাংগঠনিক বিভাগের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। বৃহস্পতিবারের বৈঠকের ধারাবাহিকতায় শুক্রবারও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মনোনয়ন বোর্ডের 10 জন অংশ নেবেন। করোনার কারণে মনোনয়ন বোর্ডের সদস্য সংখ্যা সীমিত করা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত 848টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সঙ্গে 2 দফা বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার বিকেলে 3:30টায় প্রথম দিনের বৈঠকে আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংস্কৃতিক, টেকনোলজিস্ট সহ অন্তত 20টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারণী ফোরামের নেতারা উপস্থিত প্রতিনিধিদের মতামত শোনেন। গত 14 সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত নিচ্ছে বিএনপি। সবার মতামত বিশ্লেষণ করে দ্বাদশ সংসদ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ নানা বিষয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে দলটি। রাজধানী মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার রাত্রে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানায় রাতে এক আত্মীয়ের বাসা থেকে নিজের বাসায় ফিরছিলেন তিবরিজ শামসী। মাতুয়াইলে প্রধান সড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মধ্যরাতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তিবরিজ শামসীকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাইক্রোবাস চালক। এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেছে পুলিশ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 16 ছাত্রের চুল কেটে দেওয়ার রেশ না কাটতেই এবার লক্ষ্মীপুরে মাদ্রাসার 7 শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন এক শিক্ষক। অভিযুক্ত মঞ্জুরুল কবিরকে আটকও করেছে পুলিশ। রায়পুরে হামসাদি কাজী দিঘিরপাড় আলিম মাদ্রাসার বুধবার 10ম শ্রেণীর ক্লাস চলাকালে 7 ছাত্রের চুল কেটে দেন সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির। পরে ক্লাস না করেই বেরিয়ে যায় শিক্ষার্থীরা। শুক্রবার এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবকেরা। পরে চুল কাটার কথা স্বীকার করেছেন শিক্ষক মঞ্জুরুল কবির। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নীতি নৈতিকতা শিক্ষা দিতেই এই কাজ করেছেন বলে দাবি তার। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 16 শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে দ্বিতীয় দফায়ও বক্তব্য দিতে যাননি অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন। আরও 2 সপ্তাহ সময় চেয়েছেন তিনি। তদন্ত কমিটির প্রধান জানান, ফারহানাকে 7 অক্টোবরের মধ্যে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছিল। তবে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি যাননি। পরে মানসিকভাবে বিপর্যস্ত জানিয়ে সময় চেয়েছেন 2 সপ্তাহ। 7 কার্যদিবসে তদন্ত প্রতিবেদন জমার কথা থাকলেও ফারহানার বক্তব্য না দেয়ায় তা সম্ভব হয়নি। তাই তার সাক্ষ্য ছাড়াই মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তদন্ত কমিটি। গেল 26 সেপ্টেম্বর শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় বরখাস্ত হন সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সাতক্ষীরার একটি স্কুলে অর্ধশতাধিক শিক্ষার্থী ও কুষ্টিয়ায় 4টি স্কুলে 75 শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার। স্কুল খোলার পর তাদের অনুপস্থিতির খোঁজ নিতে গিয়ে জানতে পারেন শিক্ষকরা। এজন্য অভিভাবকদের অসচেতনতার পাশাপাশি প্রশাসনের দুর্বলতাকে দায়ী করছেন তারা। করোনার গত 6 মাসে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধশত ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছে। 8ম থেকে 10ম শ্রেণীর এসব ছাত্রীদের বয়স 14 থেকে 17 বছর। জেলার বেশিরভাগ স্কুলের চিত্র একই রকম। আগামীতে এই বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আমার শিক্ষকদেরকে প্রতি অঞ্চলে 2 জন করে বিভক্ত করে দেওয়া হয়েছে। সেই অঞ্চলে যেন আমার কোনো ছাত্রীকে আর বাল্যবিবাহ হয় না। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, গত 1.5 বছরে জেলার 6 শতাধিক ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছেন। অথচ বাল্যবিয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা বলছেন জেলা প্রশাসক। সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে আমরা এই বাল্যবিবাহের সংখ্যা কমিয়ে আনার জন্য কাজ করছি। তবে এর ভিতরে প্রায় 157 জন শিক্ষার্থী আবার শিক্ষা কার্যক্রমে
ফিরে এসেছে। ঘটনাগুলো ঘটেছে লকডাউনের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আমরাও ঠিকভাবে মেসেজটা পাইনি। আমাদের শিক্ষকরা যদি অ্যালার্ট থাকে তাহলে বাল্যবিবাহ আমরা রোধ করতে পারবো। একই অবস্থা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের 4টি শিক্ষা প্রতিষ্ঠানের। শুধু করোনা কালেই এসব শিক্ষা প্রতিষ্ঠানের 75 ছাত্রী বাল্যবিয়ের শিকার। দীর্ঘদিন পর স্কুলে ক্লাস শুরু হয় এসব বিয়ের কথা জানতে পারেন শিক্ষকরা। অনেক মেয়েদের আছে যে বিয়ে হয়ে গেছে, কিন্তু সেটা তো আর আমরা ঠেকাতে পারিনি। পরে যখন আমরা উদ্যোগ নিই তখন আমরা অনেক বিয়েই বন্ধ করতে পেরেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন এসব শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায় সে লক্ষ্যে কাজ করছেন তারা। বাল্যবিবাহ যাতে না হয় সেজন্য শিক্ষকদেরকে এমনি অনলাইনে নির্দেশনা দেওয়া আছে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য শিক্ষকদের মাধ্যমে, সেটির বিষয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হলেও লেখাপড়া শেষ করতে আগ্রহী বেশিরভাগ শিক্ষার্থী। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ই কমার্সের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের বিপণন বিভাগের প্রধান আর.জে. নীরবের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 1 দিন মঞ্জুর করে। বৃহস্পতিবার রাত্রে এক ভুক্তভোগী আর.জে. নীরবের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। ওই মামলায় শুক্রবার ভোরে রাজধানীর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে কিউকমের প্রতারণার মাস্টার মাইন্ড হুমায়ুন কবির নীরব ওরফে আর.জে. নীরব। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে কিউকম সম্পর্কে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। এদিকে ই কমার্সের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার বিকেলে রংপুরে ডায়মন্ড ওয়ার্ল্ডের উদ্বোধন করে সাংবাদিকদের কথা জানান তিনি। যখন 1.5 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকায় পাচ্ছে তখন তো সরকারকে বলেনি এত সস্তায় আমরা পাচ্ছি। সেটা অ্যাবনর্মাল প্রাইসে তারা নিয়েছে। এই আমাদের ক্রেতাদেরকে এইটা সম্বরণ করতে হবে, যেটা প্রাইস সেটা না করলে হবে না, না হলে এইভাবে ঠকতে হবে। ই কমার্স তো আপনারা দেখেছেন কাগজে সব যারা যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পালিয়ে গেছে। দেশে 20,000 ই কমার্স আছে, 10টা বা 12টার বিরুদ্ধে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। এতে আরো থাকছে, উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে পদ্মা সেতুর আশপাশে, দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগে বেড়েছে জীবনমান। করোনায় ব্রাজিলে মৃত্যু 6 লাখ ছাড়ালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যে কোনো টিকা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি। শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ ও নানা জালিয়াতির মাধ্যমে জয়পুরহাটের একটি স্কুলে শিক্ষকতা করছেন প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক। নিয়ম ভেঙে নিয়োগ পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় 2017 সাল পর্যন্ত বেতনের টাকা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ দিলেও তা মানেননি তারা। উল্টো এখনও নিয়মিতই বেতন ভাতা তুলছেন এসব শিক্ষক। জয়পুরহাট সদরের চাঁদপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় 1993 সালে। তখন সেখানে নিয়োগ পান 14 জন শিক্ষক। এর মধ্যে জাল সনদ জমা দেওয়ার দায়ে 2017 সালে 1 জন ও নিয়ম ভেঙে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক সহ 9 জন শিক্ষকের নিয়োগ অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়ের অডিট কমিটি। এর 4 বছর পরও বহাল তবিয়তেই চাকরি করছেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি 62,48,299 টাকা। অন্যদিকে 2012 সালের পর থেকে নবায়ন করা হয়নি প্রতিষ্ঠানটি। এত সব অনিয়ম ও দুর্নীতির পরও কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি সচল আছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই অনিয়ম নিয়ে এতদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলছে আমরা তো অবাক হয়ে যাচ্ছি। বক্তব্য নেয়ার জন্য প্রতিষ্ঠানে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত শিক্ষকরা। প্রধান শিক্ষকও এড়িয়ে যান এই প্রসঙ্গ। আমি তো বললাম যে আমি মুখ খুলব না, আমার কমিটি বুঝবে, আমার হেড স্যার বুঝবে। অডিট রিপোর্ট বিষয়ে আমি কোনো মন্তব্য আপনাদের সামনে করব না। এটা যদি আপনি আমার ছবি নিয়ে কথা বলে নেন নিতে পারেন। অভিযোগ তদন্ত এবং অডিট প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে দায়সারা জবাব দেন শিক্ষা কর্মকর্তাও। চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেগুলো বর্তমানে তদন্তাধীন আছে। তো তদন্ত কার্য ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, খুব শীঘ্রই প্রতিবেদন প্রদান করা হবে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের পর কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গাপূজা ঘিরে জমে উঠেছে সিলেটের কাপড়ের বাজার। এবার ক্রেতা পছন্দের শীর্ষে দেশি ব্র্যান্ডের কাপড়। ক্রেতা আকর্ষণে ব্র্যান্ড হাউসগুলোও নিয়ে এসেছে থিম ভিত্তিক পোশাক। গত বছর করোনার কারণে পূজা উপলক্ষে তেমন ব্যবসা না হলেও এবার ক্রেতা সমাগমে খুশি ব্যবসায়ীরা। সোমবার থেকে শুরু শারদীয় দুর্গাপূজা। নতুন কাপড়ে উৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করছেন পোশাকের দোকানগুলোতে। গরমের কারণে এবার সুতিসহ দেশি পোশাকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। দেশি ফ্যাশন হাউসগুলো ক্রেতা চাহিদা মাথায় রেখে এনেছেন থিম ভিত্তিক বাহারি পোশাক। গত বছর পুজোটা আসলে খুব খারাপ গেছে, আর এই বছর চেষ্টা করতেছি সবাইকে নিয়ে ভালোভাবে পুজো উপভোগ করতে। আমি প্যান্ট কিনেছি, আর কাপড় কিনেছি, আর জুতো কিনেছি, আর পাঞ্জাবি কিনতে চাই সুতির উপরে। এগুলি পুরো কমফোর্টেবল আর কি, বাচ্চাদের ক্ষেত্রে এটাই বেশি ভালো। অ্যাকচুয়ালি আমাদের দেশেই এখন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, দেশীয় কাপড় চোপড় অনেক মানসম্মত। বিক্রেতারা বলছেন করোনার কারণে দীর্ঘদিন ব্যবসা মন্দা গেছে। পূজাকে সামনে রেখে ক্রেতা সমাগম বাড়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। 1.5 বছর যাবৎ করোনার কারণে ব্যবসা বাণিজ্যের প্রচণ্ড ক্ষতি হয়েছে। তো বর্তমান পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকাতে আপনার আলহামদুলিল্লাহ পূজাতে ভালো রেসপন্স পাচ্ছি। পূজা বললেন, ঈদ বললেন, সবটাই খারাপ গেছে। ইদানিং এই পূজা পারপাসে কিছুটা ভালো আমরা আশা করতেছি। ব্যবসায়ী নেতারা বলছেন যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশি ফ্যাশন হাউসগুলো ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে। পোশাক শিল্প আমরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমরা খুব শীঘ্রই আরও সুন্দর একটা ভালো অবস্থানে পৌঁছাবো বলে আশা করে। আমার মনে হয় তারপর আমরা যে সিলেট চেম্বার বা আমরা যারা ব্যবসায়ী সংগঠনগুলো এদেরকে যদি আরও আমরা একটু মোটিভেট আর একটু সুন্দরভাবে গুছায় নেওয়া যায়, তাহলে আমার মনে হয় আমাদের যে সুতির যে তাঁত শিল্পের যে পিছিয়ে গেছিল সেটা আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো। মানসম্পন্ন দেশীয় পোশাকের বাজার সৃষ্টি হওয়ায় কমছে আমদানি নির্ভরতা, দাবি ব্যবসায়ীদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আর মাত্র 2 দিন পরেই শারদীয় দুর্গাপূজা, তাই চোখে ঘুম নেই প্রতিমা কারিগরদের। প্রতিমাগুলোকে রঙিন করায় ব্যস্ত তারা। এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে কতটি মণ্ডপে পূজা হচ্ছে আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? চট্টগ্রামে এবার জেলা এবং নগরী মিলিয়ে প্রায় 1,500-এর মতো পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্যে 277টি পূজা মণ্ডপই চট্টগ্রাম নগরীতে। এবং সকাল থেকে আমরা একাধিক পূজা মণ্ডপে গেছি, সেখানে আমরা যেই চিত্র দেখতে পেয়েছি সেটি হলো সেখানে যেই সাজসজ্জার কাজ সেটি এরই মধ্যে প্রায় শেষ হয়ে যে বলা যায়, কিন্তু প্রতিমা কিন্তু সব পূজা মণ্ডপে এখনো নিয়ে যাওয়া হয়নি। এবং সেখানকার যারা আয়োজক কমিটির সদস্যরা রয়েছেন তারা জানাচ্ছেন আগামীকাল হয়তো বেশিরভাগ পূজা মণ্ডপে প্রতিমা বসবে, তবে কিছু কিছু পূজা মণ্ডপে এরই মধ্যে প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর সদরঘাটের একটি প্রতিমা তৈরির কারখানায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় শেষ পর্যায়ের যে কাজ সেটি চলছে, সাজসজ্জার কাজ। এবং এর আগে এখানকার আমরা যারা প্রতিমা শিল্পী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, এই কারখানাটিতে প্রায় 40টি মণ্ডপের জন্য প্রতিমা তৈরি করা হয়েছে এবং এরই মধ্যে প্রায় 20 থেকে 22টি প্রতিমা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে মণ্ডপগুলোতে। এবং তারা বলছেন বিশেষ করে চট্টগ্রাম নগরীর বাইরে যেই উপজেলার মণ্ডপগুলোতে মূলত দূর দূরান্তের যেসব মণ্ডপ রয়েছে সেখানেই মূলত এখান থেকে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি প্রতিমাগুলো আগামীকাল নিয়ে যাবেন, এমনটি তাদেরকে পূজা কমিটির যারা আয়োজকরা রয়েছেন তারা জানিয়েছেন। এবং এবারের আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তারা বাড়তি নিরাপত্তার কারণে যাতে পুজোর যে উৎসব মুখর যে পরিবেশ সেটি যাতে ব্যাহত না হয় সেটির দিকে তারা নজর রাখবেন। তার কারণে তারা সবগুলো পূজা মণ্ডপে যে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকার যে বিষয়টি সেটি এবার ওইভাবে থাকবে না। কিছু মণ্ডপে সার্বক্ষণিক মোতায়েন করা হলো, অন্যান্য যে মণ্ডপগুলোতে
যেই মোবাইল টিম কাজ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং ভ্রাম্যমাণ দলের মাধ্যমে তারা সেই নিরাপত্তা তদারকি করবেন। এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি 34টি নির্দেশনা পূজা আয়োজকদের দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে বিশেষ করে স্বাস্থ্যবিধি মানা সহ অন্যান্য নির্দেশনাগুলো সেখানে নির্দেশনা মানতে বলা হয়েছে এবং সেগুলো যাতে মানে সেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রত্যাশা রাখা হয়েছে। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। এবার আমরা চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, সিরাজগঞ্জের দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? আর মাত্র একদিন পরে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ যে শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের যে সর্বশেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। আপনারা জানেন যে করোনার কারণে কিন্তু এবছরে আসলে সিরাজগঞ্জের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা কিন্তু হচ্ছে না। তবে দুর্গাপূজার অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলো কিন্তু চলছে। এই বছর জেলায় 537টি পূজা মণ্ডপে কিন্তু এই শারদীয় দুর্গা উৎসব আয়োজন করা হয়েছে এবং 6 তারিখে কিন্তু শুভ মহালয়ের মধ্য দিয়ে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমি এখন আছি সিরাজগঞ্জের পৌর এলাকায় কালী মাতা মন্দিরে। এখানে কিন্তু পূজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ হচ্ছে। সিরাজগঞ্জের ভদ্রঘাটের যে পালপাড়া রয়েছে, সেই পালপাড়াতে 137টি প্রতিমা নির্মাণ করা হয়েছে। সিরাজগঞ্জের এই প্রতিমাগুলো কিন্তু শুধু সিরাজগঞ্জ শহর নয়, এখানকার তৈরি প্রতিমা বগুড়া, টাঙ্গাইল, নাটোর সহ বিভিন্ন জেলায় দিয়ে আসা হয়। কারিগররা যারা আছে, প্রতিমা শিল্পী তৈরি কারিগর যারা, তারা বলছে যে আসলে এখন শেষ মুহূর্তে দিন রাত তারা পরিশ্রম করছে। অধিকাংশ প্রতিমা কিন্তু মণ্ডপে নিয়ে যাওয়া হয়েছে, কিছু কিছু প্রতিমা আগামীকাল নিয়ে যাওয়া হবে, কারণ 11 তারিখ বোধনের মধ্য দিয়ে কিন্তু ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং সিরাজগঞ্জের প্রতিটি মণ্ডপে কিন্তু যে কাজ, সাজসজ্জার কাজ, আলোকসজ্জার কাজ, সেগুলো শেষ হয়েছে। এবং এবারে বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখেছি অধিকাংশ মন্দিরে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কাজে। এবারে আপনারা জানেন যে প্রতি বছর দুর্গাপূজার সময় কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ এবং আনসার মোতায়েন করে থাকে। কিন্তু এবার করোনার কারণে স্বাস্থ্যবিধির জন্য কোনো মন্দিরে স্থায়ীভাবে কোনো নিরাপত্তা কর্মী থাকবে না। তো তবে পুলিশের যে ভ্রাম্যমাণ টিম, মোবাইল টিম, এগুলো থাকবে। সাদা পোশাকে পুলিশ কাজ করবে এবং জেলা পুলিশ যেটা জানিয়েছে, পুলিশ সুপার হাসিবুল বিপিএম, যে সৌহার্দ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা হয়, সেজন্য কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ থাকবে, নিরাপত্তা বাহিনী থাকবে, পাশাপাশি আসলে পুলিশের একাধিক মোবাইল টিম থাকবে এবং যাতে পূজা শান্তিপূর্ণভাবে মানুষের দেখতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করবে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ খানও জানিয়েছে যে জেলায় যে 537টি মণ্ডপে পূজা হবে, ইতিমধ্যে তারা বিভিন্ন উপজেলাতে নির্দেশনা দিয়েছে যাতে শান্তিপূর্ণভাবে এবং দর্শনার্থীরা যাতে নিরাপত্তার সাথে প্রতিমা দেখতে পারে, সেই ব্যবস্থা করার জন্য কিন্তু তারা জেলা পূজা উদযাপন পরিষদ থেকে নির্দেশনা দিয়েছে। সর্বশেষ আসলে শারদীয় দুর্গা উৎসব এবারে উৎসব মুখর পরিবেশ হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর কলাবাগান মাঠে পূজা আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাতে জনসংযোগ বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 2019 সালে কলাবাগান মাঠে ক্ষয়ক্ষতি না করা এবং ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার দুর্গাপূজা আয়োজনের অনুমতি দেওয়া হয়, কিন্তু সে সময় প্রায় 25 লাখ টাকার ক্ষতি হলেও কোনো ক্ষতিপূরণ দেয়নি পূজা আয়োজকেরা। এছাড়াও বর্তমানে মাঠে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে, তাই মাঠ রক্ষায় এবার কলাবাগান মাঠে পূজা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তবে দক্ষিণ সিটির অন্য কোনো মাঠে দুর্গাপূজার আয়োজন করা হলে কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করবে বলে জানানো হয় বিবৃতিতে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে পূজা আয়োজনের অনুমতি না দিয়ে ডিএনসিসি অসহযোগিতা করেছে বলে অভিযোগ করে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। পদ্মা সেতু উদ্বোধনের আগেই উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে সেতুর আশপাশের চরাঞ্চলে। নদীর মধ্যে থাকা চরাঞ্চলকে এবার নিয়ে আসা হয়েছে বিদ্যুৎ সংযোগের আওতায়। দুর্গম এই জনপদে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যাওয়া বিদ্যুৎ সংযোগের ফলে উন্নত হচ্ছে সেখানকার মানুষের জীবনমান।
শরীয়তপুরের মাঝিরঘাট থেকে প্রায় 2 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে যেতে হয় পদ্মা সেতু ঘেঁষা পাইনপাড়া মাঝিকান্দি চরে। প্রায় 20 বছর আগে থেকে সেখানে মানুষের বসতি শুরু হলেও তেমন উন্নয়ন হয়নি এই জনপদে। সেতু উদ্বোধনের আগেই আধুনিক শহরের সুবিধা পৌঁছে দিতে সাবমেরিন কেবলে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে দুর্গম চরটিকে। এতে বদলে যাচ্ছে সেখানকার মানুষের জীবন জীবিকা। আগে কুপি জ্বালাইয়া লেখাপড়া করতে চাইতো না নাতি নাত করে, এখানে কুপি জ্বালান লাগা নাই। শরীয়তপুর যাওয়া লাগতো হাতরায়া, নদী হাতরায় যাওয়া লাগতো, অনেক কারণের জন্য এই হাসপাতাল হইতেছে, আর আঙ্গ যাওয়া লাগবে না। পদ্মা সেতুর দক্ষিণ পাড়ের মাঝিরঘাট থেকে 1 কিলোমিটার সাবমেরিন কেবল এবং 23.5 কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে 516টি পরিবারকে। রাজধানীর সঙ্গে সড়ক ও নৌপথে যাতায়াত সহজ হওয়ায় তৈরি হয়েছে নতুন সম্ভাবনাও। শিল্পপতি চান যে এখানে একটা বড় শিল্প কারখানা করবেন, এখানে কিন্তু খুব সহজ, যেমন নদী পথেও তার কাঁচামাল আনতে পারবে, আবার পদ্মা সেতু ব্যবহার করে কাঁচামাল আনতে পারবে। পদ্মা সেতু উদ্বোধনের আগেই চরটিকে উন্নত শহরের আদলে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন সংসদ সদস্য। ১৭তম বর্ষ উপলক্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, তারই অংশ হিসাবে আমরা শরীয়তপুরের 100% মানুষ কিন্তু এখন বিদ্যুতের আওতাধীন। 1 কিলোমিটার সাবমেরিন কেবলের জন্য 1 কোটি 28 লাখ টাকা সহ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে 6 কোটি 68 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গোপালগঞ্জের মুকসুদপুর সদরের বটতলা খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে আবারও স্বাভাবিক হয়েছে খালে পানি প্রবাহ। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ জানান, দীর্ঘদিন ধরে খালের মুখটি বন্ধ থাকায় পানি প্রবাহ বন্ধ ছিল। এই সুযোগে খালের দুপাশ দখল করে নিতে থাকে স্থানীয়রা। এর জেরে বৃষ্টি হলেই উপজেলা সদরের সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যেত। অভিযানের মাধ্যমে খালের পানি প্রবাহের বাধা অপসারণ করা হয়েছে। মিয়ানমারের চীন রাজ্যে ভারী অস্ত্র, সেনা মোতায়েন এবং সাধারণ মানুষের উপর হামলার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। শুক্রবার জেনেভায় এই শঙ্কা প্রকাশ করা হয়। এই সময় মুখপাত্র রাভিনা শামসানি জানান, এলাকায় সামরিক অভিযান জোরদারে উচ্চপদস্থ কমান্ডার মোতায়েনে আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ায় লাখ লাখ মানুষ প্রয়োজনীয় তথ্য আদান প্রদানের মাধ্যম হারিয়ে ফেলেছে। গভীর উদ্বেগ প্রকাশ করে শামসানি বলেন, গত 1 মাস ধরে এসব এলাকায় সামরিক বাহিনীর তীব্র হামলার তথ্য পাওয়া গেছে। বিমান হামলা ও শেল নিক্ষেপের ঘটনাও ঘটে। চীন রাজ্যের কানপ্লেটলেট এবং হখা টাউনশিপ এলাকায় হত্যা, গ্রামে অভিযান এবং ঘরবাড়ি জ্বালানোর অভিযোগ উঠেছে। সেই সাথে গণগ্রেফতার, নির্যাতন এবং সংক্ষিপ্ত মৃত্যুদণ্ডের খবরও পাওয়া গেছে। জান্তার উপর প্রভাব বিস্তারকারী রাজ্যগুলোতে বেসামরিক মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে এবং যাদের প্রয়োজন তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান রাভিনা শামদাসানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা যুক্তরাষ্ট্রের অনুমোদিত করোনা টিকা গ্রহণকারীদের অনুমতি মিলেছে যুক্তরাষ্ট্র ভ্রমণের। শুক্রবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি এই তথ্য জানিয়েছে। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 7,220 জনের। 24 ঘন্টায় বিশ্বে নতুন করে শনাক্ত 4,31,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 48,56,000। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে 23,79,00,000-এর বেশি রোগী। 1,731 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 6 লাখ। দেশটিতে মোট শনাক্ত 2,15,00,000 রোগী। তবে গত এক সপ্তাহে দেশটিতে 11% কমেছে শনাক্ত ও 19% কমেছে মৃত্যু। করোনা মহামারীতে মানবিক সংকটে পড়তে যাচ্ছে উত্তর কোরিয়া। খাদ্যসহ নানা সংকট থাকায় দেশটির ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসছে। করোনা মহামারী ও ক্রমাগত জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং মিসাইলে পরীক্ষা করায় বিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন উত্তর কোরিয়া, যার ফলে অর্থনৈতিকভাবে সংকটেও রয়েছে দেশটি। এ অবস্থায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছেন দেশটিতে থাকা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টমাস ওজেয়া কুইন্টানা। জাতিসংঘ নিষেধাজ্ঞা শিথিল না করলে
বৈশ্বিক চাপের ফলে দেশটি অর্থনৈতিক সংকটের ফলে দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টমাস কুইন্টানা। এরই মধ্যে উত্তর কোরিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে 22 অক্টোবর জাতিসংঘের সাধারণ সভায় চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন তিনি। উপস্থাপনের আগেই রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে বিভিন্ন বিষয়। এর আগে 2020 সালে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেই উত্তর কোরিয়ার অর্থনৈতিক দুর্দশার ভয়াবহতাকে স্বীকার করে নেন। তবে এপ্রিল মাসে উত্তর কোরিয়ার শিশু অপুষ্টি সম্পর্কিত প্রতিবেদনকে মিথ্যা বলে অভিহিত করেন দেশটির সরকার। টমাস ওজেয়া কুইন্টানা বলছেন, সীমান্ত বন্ধ ও ঘরোয়া ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় চীন সীমান্তে বাণিজ্যিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল অনেক উত্তর কোরিয়ান তাদের আয় হারিয়েছে। একই সাথে নিষেধাজ্ঞার প্রভাবে পরিস্থিতি আরও জটিল হয়েছে। মানবিক সংকট মোকাবিলায় জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভ। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার স্বীকৃতি দিল নরওয়েজিয়ান নোবেল কমিটি। শুক্রবার দুপুরে নরওয়ের অসলো কার্যালয় থেকে ঘোষণা করা হয় এবারে শান্তিতে নোবেল জয়ীদের নাম। বরাবরের মতো এবারও সবার দৃষ্টি ছিল নোবেল শান্তি পুরস্কারের দিকে। আলোচনায় ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশ সময় বেলা ৩টায় নোবেল কমিটির আনুষ্ঠানিক ঘোষণায় বিজয়ী হিসেবে উঠে আসে বাক স্বাধীনতার জন্য নিরলস লড়াই করা 2 সাংবাদিকের নাম। মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে এবছরের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ফিলিপাইন ও রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাহসী লড়াইয়ের জন্য পুরস্কৃত হলেন তারা। কারণ গণতন্ত্র রক্ষা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাক স্বাধীনতার কোনো বিকল্প নেই। মারিয়া রেসার জন্ম 1963 সালের 2 অক্টোবর ফিলিপাইনের ম্যানিলায়। ফিলিপাইনের অনলাইন সংবাদ মাধ্যম র্যাপলারের প্রধান নির্বাহী মারিয়া প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতাও। সাইবার ক্রাইম মামলায় 2019 সালে আটক হন মারিয়া রেসা। পরে 2020 সালে দেশটির অ্যান্টি সাইবার ক্রাইম আইনের আওতায় অভিযুক্ত হন প্রেসিডেন্ট দুতের্তের অন্যতম এই সমালোচক। সাংবাদিকতার এই মুহূর্তে যতটা প্রয়োজন তেমনটা আগে ছিল না। একইভাবে এখনকার মতো প্রতিবন্ধকতাও ছিল না, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। এই স্বীকৃতি সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে। মারিয়া রেসার সঙ্গে পুরস্কার ভাগাভাগি করে নিচ্ছেন রুশ সংবাদপত্র নোভায়া গেজেটের প্রধান সম্পাদক 59 বছরের দিমিত্রি মুরাতভ। 1961 সালের 30 অক্টোবর তৎকালীন কুইভেশাভোস শহরে তার জন্ম। বর্তমানে ওই এলাকা সামারা নামে পরিচিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা ভাষাতত্ত্বে হলেও অল্প দিনে তার ঝোঁক বাড়ে সাংবাদিকতার প্রতি। বর্তমান সময়ে রাশিয়ার অন্যতম সমালোচক পত্রিকা নোভায়া গেজেটের প্রতিষ্ঠাতাদের একজন দিমিত্রি মুরাতভ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাপুটে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের। নাইম লিটনের 50-র পর সোহানের তাণ্ডবে 207 রান করে টিম টাইগার্স। জবাবে শরীফুল সাইফুদ্দিনের বোলিং তাণ্ডবে 147 রানে থামে স্বাগতিকদের ইনিংস। ওপেনিং জুটিতে দুর্দান্ত ছিলেন নাইম লিটন। 17 রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন 2 ওপেনার। 33 বলে 1 ছক্কা ও 6 চারে 53 করে ফেলেন লিটন। 63 রানে বিশ্রামে যান নাইম শেখ। হতাশ করেছেন মুশফিক, সৌম্য, আফিফ। পরে সোহানের ছক্কা বৃষ্টিতে 207 রানের বড় পুঁজি পায় টিম টাইগার্স। জবাবে শরীফুল সাইফুদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি ওমান এ দল। 3 উইকেট শিকার শরীফুলের, আর সাইফুদ্দিন নেন 2 উইকেট। ব্যাটিংয়ে লিটন, নাইম স্বস্তি দিয়েছেন আর আনন্দ দিয়েছেন সোহান। 15 বলের ইনিংসে করেছেন ঝোড়ো 49 রান, হাঁকিয়েছেন 7টি 6। হতাশ করেছেন মুশফিক, সৌম্য, আফিফ। শেষ দিকে শামীম পাটোয়ারি করেছেন 10 বলে 19 রান। তাতে বাংলাদেশ করে 4 উইকেটে 207 রান। বোলিংয়ে দারুণ ছিলেন নাসুম, মাহিদি, শরীফুলরা। আত্মবিশ্বাস বাড়াতে যাদের ব্যাটে রান দরকার ছিল তাদের মধ্যে অন্যতম লিটন। প্রথম প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ বড় না হলেও লিটন যা করতে চেয়েছেন, যেভাবে খেলতে চেয়েছেন, পেরেছেন। শুরুর মোমেন্টাম পেয়ে গেছেন এই ব্যাটসম্যান। 160 স্ট্রাইক রেটে 33 বলে করেছেন 53 রান।
6-4 আর 6 হাঁকিয়েছেন একটি। নাইম খোলস থেকে বেরিয়ে আসতে পারেননি। মিরপুরের উইকেটের মতোই ব্যাট চালিয়েছেন। 53 বলে করেছেন 63 রান। ইনফর্ম মাহমুদুল্লাহ অন্যকে সুযোগ দিতে ম্যাচ খেলেননি। মুশফিক সৌম্য সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। মিস্টার ডিপেন্ডেবল ফিরেছেন একেবারে খালি হাতে। নতুন পরিবেশে মানিয়ে নিতে পারেননি সৌম্য আফিফ, তবে হাত খুলে খেলেছেন সোহান। হ্যাট্রিক ছক্কাও হাঁকিয়েছেন। 15 বলে 49 রানের ঝড়ে দলের রান নিয়ে গেছেন 207 রানে। 4-এর মান নেই একটিও, তবে ছক্কা হাঁকিয়েছেন 60টি। 10 বলে 19 রান করেছেন শামীম। বিশ্বকাপে যাওয়ার আগে ঘটা করে জার্সি উন্মোচন করা হয়নি এবার। ক্রিকেট ভক্তরা বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচের সুবাদে দেখে নিতে পারলেন বিশ্বকাপের জার্সি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচনে অভিজ্ঞদের পাশে এবার নির্বাচিত নতুন মুখ 6 জন। ক্লাব ক্রিকেটে কাজের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রত্যয়ে ওবেদ রশিদ নিজাম, ফাহিম সিনহা। দায়িত্ব পেলে ক্রিকেটের কাঠামো উন্নয়নে ভূমিকা রাখতে চান তানভীর আহমেদ টিটু, আর আঞ্চলিক ক্রিকেটের উন্নতির লক্ষ্য ইফতেখার রহমান টিটুর। প্যানেলহীন বিসিবির নির্বাচন এবার যোগ করেছে ভিন্ন মাত্রা। ভোটের লড়াই শেষে 6 নতুন মুখের আগমন। বোর্ডে নতুন হলেও সবাই পরিচিত মুখ। দেশের ক্রিকেটে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত বহুদিন হলো। শর্ট ব্রিফিং টু দ্য নিউ বোর্ড ডাইরেক্টরস। আমাদের অনেক কাজ বাকি, কারণ সবচেয়ে কঠিন সময়টাই সামনে আসছে। ওবেদ রশিদ নিজাম দেশের শীর্ষ 2 লিগের দল পরিচালনায় অভ্যস্ত। বিপিএলে ঢাকা ডায়নামাইট দারুণ সফল, আর প্রিমিয়ার লিগে শাইনপুকুরও উঠে আসছে জায়ান্টের কাতারে। ক্লাব পর্যায়ের অভিজ্ঞতা বিসিবিতে এসে পূর্ণতা দিতে চান। ওয়ার্ল্ড কাপের পরেই হবে আগামী মিটিং, তখনই কাজ কাম নিয়ে আগাতে পারবে। আমরা তো আছি ডেভেলপমেন্টের জন্য, সো যেই কাজই দিক আমাদের সভাপতি মহোদয় এবং বাকি ডিরেক্টরসরাও আছেন, আমরা সবাই মিলে সম্মিলিতভাবেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই। যে রেসপন্সিবিলিটিটা আসবে আমার কাঁধে, যদি আসে তাহলে অবশ্যই পালন করতে চেষ্টা করব। পারিবারিক ঐতিহ্য, বাবার গৌরবগাথা ফাহিম সিনহার বড় শক্তি। ক্রিকেটের সাথে তার সম্পর্ক হৃদয়ের। বোর্ডে ঢুকে খেলার উন্নয়নে রাখতে চান গুরুত্বপূর্ণ অবদান। কোন পোর্টফোলিওটা পাবো, কি নিয়ে কাজ করার সুযোগ পাবো, ওইটাই আপনার এক্সপ্লোর করবো, ওইটা নিয়ে ডেভেলপ করার চেষ্টা করবো। বাবা যেগুলো করে গেছে, যদি ওই দায়িত্বগুলো আমাকে না দেওয়া হয়, দ্যাট ডাজন্ট মিন যেটা দিবে ওইটা নিয়ে মন খারাপ করবো, ওইটাও অ্যাকসেপ্ট করে নেব। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে আছে ইফতেখার রহমান মিঠুর গ্রহণযোগ্যতা। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে বন্ধুত্ব তাকে রাখছে একটু আলাদা অবস্থানে। সুযোগ পেলে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়ন চান মিঠু। যেই দায়িত্ব দিক এটা একদম 100% দিয়ে পালন করব, কিন্তু আমার নিজের যেটা যদি মতামত, তাহলে বলেন যে আমাদের আসলে লোকাল ক্রিকেটটাকে আরও ইমপ্রুভ বলেন, ফ্যাসিলিটিস বলেন, এগুলি বাড়াতে হবে। বিসিবির পরবর্তী বোর্ড সভায় বন্টন করা হবে দায়িত্ব। নতুনরা মুখিয়ে আছে বোর্ডের উন্নয়ন কার্যক্রমে সামর্থ্য প্রমাণে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে হেরে ফাইনালের পথ কঠিন হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টে টিকে থাকতে নেপালের বিপক্ষে শুধু জয় পেলেই চলবে না, মেলাতে হবে কঠিন সমীকরণ। তবে ওসব নিয়ে না ভেবে পূর্ণ পয়েন্টে চোখ ডিফেন্ডার রহমত মিয়ার। আপাতত সুইমিং, জিমে রিকভারি সেশন করছে অস্কার ব্রুজনের দল। মনোবল জোগাতে টিম হোটেলে দেখা করেছেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। উঠতে থাকা দলটির হঠাৎ ছন্দপতন। 10 জনের ভারতকে রুখে দেয়া দলটি মালদ্বীপের কাছে রীতিমতো ভুগেছে। জোড়াগোল হজম করে ফাইনালের পথ কঠিন করল টিম বাংলাদেশ। দ্বীপদেশটির গতিময় ফুটবলের সাথে বল দখল, পাসিং অ্যাকিউরেসি, বল পজিশনে আধিপত্য স্পষ্ট। পুরো ম্যাচ জুড়ে অন টার্গেটে মাত্র একটি বল রাখতে পেরেছে জামাল তোপুরা। আলী আশফাক, আলী ফাসিরদের একচেটিয়া ফুটবলে পাত্তাই পায়নি বেঙ্গল টাইগার্স। কোচের সাথে সুর মিলিয়ে টানা ম্যাচ খেলার ধকলকেই দুষলেন এই ডিফেন্ডার। 7 দিনে 3টা ম্যাচ খেলা ভেরি ডিফিকাল্ট। এটা বাংলাদেশি কোনো বিপিএল লিগ না যে অনেক স্লোলি হয় কিংবা রিল্যাক্স পাওয়া যায়। ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ লুফে নেওয়া হয়নি। অঘোষিত ফাইনালে নেপালের বিপক্ষে জয় চাই, সাথে মেলাতে হবে কঠিন সমীকরণ। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ ফুটবলাররা। নেপাল ম্যাচে পূর্ণ পয়েন্টে চোখ বেঙ্গল টাইগার্সের। স্টিল উই হ্যাভ এ চান্স। আমরা 13 তারিখের ম্যাচটা জিততে পারলে ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলতে পারবো। সো আমরা সেদিকেই ফোকাস আছি, কেউ মোরালি ডাউন হয়নি, আমরা সবাই ঠিক আছে।
এমন হারে যাতে খেলোয়াড়রা ভেঙে না পড়েন সেজন্য ফুটবলারদের সাথে টিম হোটেলে দেখা করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সুইমিং জিম সেশনেই আপাতত রিকভারি সেশনে গুরুত্ব তপু সাদদের। সেকেন্ড অপশনটা এখনো পুরোপুরি আমাদের কাছে রয়ে গেছে, আমরা সেটার জন্য মানসিকভাবে তৈরি। আমার মনে হয় যে প্লেয়াররাও চেষ্টা করছে যে তারা তাদের প্রথম ম্যাচ থেকে তাদেরকে আমি যে দেখছি যে তারা প্রতিটা ম্যাচ বাই ম্যাচে তারা পারফর্ম করার জন্য চেষ্টা করছে। 2 দিন বিশ্রামে থাকবে টিম বাংলাদেশ। রবিবার পুনরায় মাঠের অনুশীলনে যোগ দেবে অস্কার ব্রোজনের শিষ্যরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। কর্নার ধাক্কা সামলে ফিরছে ব্যালন ডি'র। বছরের সেরা ফুটবলারকে বেছে নেওয়ার লড়াইয়ে 30 জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। এরই মধ্যে 2021 সালে পুরস্কারের তালিকায় আছে পিএসজি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার, চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মিডফিল্ডার এনগোলো কান্তে। বরুশিয়া ডর্টমুন্ডের গোল মেশিন আর্লিং হালান্ডকে বেছে নিতে ভুল করেননি ব্যালন ডি'রের নীতি নির্ধারকরা। ক্রিস্টিয়ানো রোনালদোরও আছে মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে। ইতালির ইউরোজয়ী অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বানুচ্চিও ঠাঁই পেয়েছেন সেরা 30-এর তালিকায়। তবে মূল পর্বে লড়াই হবে কোপা জয়ী মেসি ও ইউরো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জর্জিনিয়ার মধ্যে। চমক দেখাতে পারেন লেভানডস্কিও। জলবায়ু পরিবর্তনের কারণে মাত্র 1 দশকে ধ্বংস হয়ে গেছে পৃথিবীর 14% প্রবাল প্রাচীর। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে হুমকির মুখে পড়েছে বিশ্বের প্রবাল প্রাচীর অঞ্চলগুলো। সম্প্রতি গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের এক গবেষণায় উঠে আসে এমন তথ্য। বৈশ্বিক উষ্ণায়নের কারণে 1 দশকে বিশ্বের মোট প্রবাল প্রাচীরের 14% বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকলে খুব শীঘ্রই নিশ্চিহ্ন হয়ে যাবে বিশ্বের সব সামুদ্রিক প্রবাল প্রাচীর। গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের 3 শতাধিক বিজ্ঞানী প্রবালের আবাসস্থল এলাকায় দীর্ঘদিন ধরে গবেষণার পর এই তথ্য প্রকাশ করেছেন। তারা জানান, উষ্ণতার প্রভাবে দক্ষিণ এশিয়া, আরব উপদ্বীপ ও অস্ট্রেলিয়ার উপকূল এবং প্রশান্ত মহাসাগরের প্রবাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণায় 40 বছরের তথ্য উপাত্ত 73টি দেশ এবং 12,000 অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়। তাতে দেখা যায় এখন পর্যন্ত 11,700 বর্গ কিলোমিটার প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হয়ে গেছে। গবেষণায় 10টি এলাকার প্রবাল প্রাচীর নিঃশেষ হওয়ার পেছনে প্রবাল ব্লিচিং, অতিরিক্ত মাছ শিকার, উপকূল দূষণ এবং পানির মান রক্ষায় অবহেলাকে কারণ বলা হয়েছে। এতে বলা হয় গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে 90% তাপ সমুদ্র শোষণ করে নেয় এবং যার প্রভাব পড়ে প্রবাল প্রাচীরের ওপর। প্রবাল প্রাচীরগুলো সমুদ্রের তলদেশের মাত্র 0.2% জায়গা জুড়ে রয়েছে। তবে এগুলোর সমস্ত সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদের কমপক্ষে 1/4 বাসস্থান। পরিবেশের ভারসাম্য রক্ষা আর সামুদ্রিক মাছের খাদ্য হিসেবেও প্রবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।